ইম্পর্টেন্ট। এটার জন্য যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বলতো, সেটা পিওয়াইকিউ। কারণ এটা এখানে কিন্তু আপার প্রাইমারিতে শুধু ইতিহাসের প্রশ্ন আসবে না বা শুধু ভূগোলের প্রশ্ন আসবে না, এখানে পুরোটা মিলিয়ে কিন্তু একটা পরীক্ষা হবে। ঠিক আছে, ওকে সাকিব, পুরোটা মিলিয়ে পরীক্ষা হবে। তাই আমরা এই ক্ষেত্রে কি করব, পিওয়াইকিউ গুলো ইভেন সিটের যেটা হয়, আমি সিটেটেরও প্রশ্ন তোমাদের কাছে রাখবো চ্যাপ্টার ওয়াইজ। প্রাচীন ভারতের বিভিন্ন চ্যাপ্টার থেকে সিটেটে কি কি প্রশ্ন এসেছে, মধ্যযুগের ভারতে সিট চ্যাপ্টারগুলো থেকে সিটেটে কি কি প্রশ্ন দিয়েছে, এবং 2016-তে যে লাস্ট আপার প্রাইমারি সেখান থেকে। তো এইভাবে আমরা কি করবো, পিওয়াইকিউ, অন দ্য বেসিস অফ পিওয়াইকিউ আমি তোমার সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারের ইন ডিটেলস আলোচনা করবো। ইন ডিটেলস বলতে যতটুকু তোমাদের দরকার ততটুকুই তোমাদের। ঠিক আছে, তো চলো আমরা আজকে প্রাচীন ভারতীয় ইতিহাসের যে কয়েকটা অধ্যায় তোমাদের সাথে আলোচনা করব, সেই কয়েকটা অধ্যায়ের মধ্যে একটা হচ্ছে কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে যেটাকে বলে সিন্ধু সভ্যতা। 2 পড়াবো বৈদিক সভ্যতা। 3 পড়াবো বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, মানে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম। ষোড়শ মহাজনপদ এবং রাইজ অফ মগধা। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো হরপ্পা সভ্যতা থেকে পড়তে গেলে আপার প্রাইমারি টেটে কি কি প্রশ্ন হরপ্পা থেকে আসতে পারে। নাম্বার 1, যদি তোমার হরপ্পা সভ্যতার নাম কেন হরপ্পা সভ্যতা, বা তোমাদেরকে দিতে পারে হরপ্পা সভ্যতা আরেকটা কি নামে পরিচিত, একদম ওয়ান লাইনার আকারে খাতায় লিখে রেখে দাও, হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। কেন এটাকে হরপ্পা সভ্যতা বলা হচ্ছে, কারণ যেহেতু এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রের নাম ছিল কি, হরপ্পা। যেহেতু এই কেন্দ্রের প্রথম আবিষ্কৃত কেন্দ্র ছিল হরপ্পা, তাই এর নাম হরপ্পা। কি বললাম বুঝতে পেরেছো? যদি বলে এই সভ্যতার নাম কেন সিন্ধু উপত্যকা সভ্যতা, খুব সহজ। সিন্ধু উপত্যকা কেন বলা হয়, কারণ এই সভ্যতাটা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। কি বললাম, সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। তাহলে হরপ্পা সভ্যতাকে বলা হয় সিন্ধু সভ্যতা। কেন বলা হয়, কারণ সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। বা কেন এই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা, কারণ এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রের নাম হচ্ছে হরপ্পা। ঠিক। আচ্ছা, এবার দেখো দ্বিতীয়, হরপ্পা সভ্যতাকে আমরা কোন যুগের মধ্যে রাখতে পারি। দেখো আমার পিপিটিতে একদম সুন্দর করে দেওয়া আছে, আমি মার্ক করে দিয়েছি কোন যে কতটুকু জায়গা তোমাদেরকে আমার পিপিটি থেকে পড়তে হবে। হরপ্পা সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা, কারণ হরপ্পানরা লোহার ব্যবহার জানত। হরপ্পা সভ্যতা হচ্ছে ভারতের প্রথম নাগরিক সভ্যতা, আই মিন যেটা আমরা বলতে পারি নগর কেন্দ্রিক সভ্যতা। কি বললাম, নগর কেন্দ্রিক সভ্যতা। 2026-এর সৌভিক মার্চ মাস নাগাদ হবে, তবে মার্চ মাসের কোন তারিখে হবে সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা, আমার পক্ষে কেন মানে এসএসসি চেয়ারম্যান পক্ষে বলা সম্ভব না। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা, বা এটাকে তাম্র ব্রোঞ্জের যুগের সভ্যতা বলতে পারি। কেন বলতে পারি, কারণ হরপ্পার লোকজন লোহার ব্যবহার জানত না। তাহলে প্রশ্নটা যদি দেয় যে হরপ্পার লোকজন মানে হরপ্পাবাসী কোন ধাতুর ব্যবহার জানতো, আমরা চোখ বন্ধ করে আনসার লিখবো, হরপ্পাবাসী যে ধাতুর ব্যবহার জানতো না সেটা লোহা। ক্লিয়ার? আমি বলে দেবো সায়ন্তিয়া কি করতে হবে। ঠিক আছে, বেশ। হরপ্পা সভ্যতা হচ্ছে কিন্তু প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা। যদি বলে প্রাচীন ভারতের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতার নাম কি, হরপ্পা সভ্যতা। ঠিক। হরপ্পা সভ্যতা হচ্ছে, দেখে না কয়েকটা জিনিস, হরপ্পা সভ্যতা হচ্ছে আদি ঐতিহাসিক। শোনো, আদি ঐতিহাসিক বলা হয়। আমি এখানে পাশে ইংরেজি টার্মটা লিখে দিলাম। আদি ঐতিহাসিক মানে মানে এটাকে আমরা প্রায় ঐতিহাসিক সভ্যতা বলতে পারি, আদি ঐতিহাসিকও বলতে পারি, বা এটাকে আমরা প্রায় ঐতিহাসিকও বলতে পারি। প্রায় ঐতিহাসিকের ইংরেজিটা কি, প্রোটো হিস্টোরিক। প্রোটো হিস্টোরিক। প্রশ্ন হচ্ছে কেন হরপ্পা সভ্যতাকে প্রোটো হিস্টোরিক সভ্যতা বলা হচ্ছে, প্রায় ঐতিহাসিক সভ্যতা বলা হচ্ছে, কারণ এই সভ্যতার মানুষজন, খুব ভালো করে শোনো, হরপ্পা সভ্যতার মানুষজন লিখতে জানতো, কিন্তু তাদের লিখিত উপাদান, একদম অরিজিৎ যা বলেছো খুব ভালো বলেছো, কিন্তু তাদের লিখিত উপাদান আমরা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করতে পারি। তাহলে যেহেতু হরপ্পা সভ্যতার লোকজন লিখতে জানতো কিন্তু তাদের লিখিত উপাদান আমরা পাঠোদ্ধার করতে পারিনি, তাই এই সভ্যতা হচ্ছে প্রোটো হিস্টোরিক বা প্রায় ঐতিহাসিক সভ্যতা। এই কয়েকটা ছোট ছোট ইনফরমেশন হরপ্পা থেকে খাতায় লিখে রেখে চলে আসো নেক্সট স্লাইডে। হরপ্পা সভ্যতা আবিষ্কার কারা করেছে, এই দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কারের সঙ্গে হরপ্পা সভ্যতা আবিষ্কারের সঙ্গে যে দুজন ভদ্রলোকের নাম জড়িয়ে রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন স্যার জন মার্শাল। যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার হচ্ছে সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন স্যার জন মার্শাল। আর আমরা দেখতে পাচ্ছি যারা হরপ্পা কেন্দ্রটাকে আবিষ্কার করলেন, হরপ্পা কেন্দ্র আবিষ্কার করলেন দয়ারাম সাহানি, কত সালে, 1921 সালে। মহেঞ্জোদারো কি আবিষ্কার করলেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কত সালে, 1922 সালে। ক্লিয়ার? আর যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার হচ্ছে সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর কে ছিলেন, স্যার জন মার্শাল। আর যদি বলে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক কাকে বলে, এই প্রশ্নটা না বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে,
ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ, তাহলে ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আবার প্রবলেম হচ্ছে, এই বলছি অরিজিৎ, সমস্যা হচ্ছে, বলছি সমস্যা হচ্ছে, সবার সমস্যা হচ্ছে, একটু জানাবে আমাকে, তোমাদের সবার সমস্যা হচ্ছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক কাকে বলা হয় একটু কমেন্ট করে জানাও তো, সবার সবার। ঠিক আছে, দাঁড়াও কথা বলি দেখি। এটা হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। না হচ্ছে না, একজন লিখেছে না হচ্ছে না, অল ওকে, অল ওকে, না। আচ্ছা দাঁড়াও তো, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা না, অনেকেই না লিখছে কিন্তু, দাঁড়াও। স্যার, বলছি ঠিকঠাক শোনা আছে? অনেকে লিখছে সমস্যা হচ্ছে, অনেকে লিখছে না প্রবলেম ঠিকঠাক একদম শোনা আছে। তাহলে কি কন্টিনিউ করে দেবো? হুম 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 হুম। না সমস্ত স্টুডেন্ট বলছে না স্যার, কিছু মোটামুটি অনেকেই বলছে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাহলে কন্টিনিউ করতে, তাহলে কন্টিনিউ করতে, তাই তো? তাহলে দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক কাকে বলা হয়? মনে রাখবে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক বলা হয় কিন্তু আলেকজান্ডার কানিংহাম। জাস্ট এই লাইনটা তোমরা একটু খাতায় লিখে রেখে, ঠিক আছে? লর্ড ক্যানিং না, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক বলা হয় আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম, আলেকজান্ডার কানিংহাম। এই আলেকজান্ডার কানিংহামকে বলা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক। খেয়াল থাকবে কেন বলা হয়, কারণ এই আলেকজান্ডার কানিংহাম তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 সালে আবিষ্কার। ক্লিয়ার? তাহলে হরপ্পা সভ্যতার আবিষ্কার হয়ে গেল। হরপ্পা সভ্যতা সম্পর্কে বেসিক কয়েকটা আমরা বৈশিষ্ট্য চিনি। নেক্সট চলো এবার দেখবো, নেক্সট কি দেখবো? হরপ্পা সভ্যতার বিস্তৃতি। খুব ভালো করে শুনে রাখো, হরপ্পা সভ্যতার বিস্তৃতি। হরপ্পা সভ্যতা আমি তোমাদেরকে এখানে একদম ছকের মতো করে লিখে দিচ্ছি, এটা একটু মনে রাখবে। হরপ্পা সভ্যতার উত্তরতম বিন্দু, মানে হরপ্পা সভ্যতা উত্তরে, হরপ্পা সভ্যতার উত্তরতম বিন্দুর নাম হচ্ছে মান্ডা। এই মান্ডা কোথায় অবস্থিত? এই মান্ডা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর অবস্থিত। খেয়াল থাকবে, মান্ডা আমার পিপিটি তো দেওয়া আছে, এই দেখো মান্ডা দেওয়া আছে, মান্ডার নাম, ঠিক। আর হরপ্পা সভ্যতার দক্ষিণতম বিন্দু কোনটা? দক্ষিণতম বিন্দু কোনটা? দাইমাবাদ। এই দেখো আমার পিপিটিতে দেওয়া আছে, আমি গোল্ড মার্ক করে দিই, দাইমাবাদ, রাইট। এই যে দাইমাবাদ যেটা, এই দাইমাবাদ কোথায় অবস্থিত ভাই? এই দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত, এবং এই দাইমাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে উত্তরের কেন্দ্র নাম হচ্ছে মান্ডা, দক্ষিণের কেন্দ্র নাম দাইমাবাদ। দাইমাবাদ মহারাষ্ট্রে, মান্ডা হচ্ছে জম্মু কাশ্মীরে। হরপ্পা সভ্যতার পূর্ব দিকের কেন্দ্রের নাম কি? আমি একদম প্রশ্ন রাখবো, ঠিক আছে? তোমরা অনেকেই তো বলছো শোনা যাচ্ছে, ঠিক আছে। আর হরপ্পা সভ্যতার পূর্ব দিকের কেন্দ্রের নাম কি? পূর্ব দিকের কেন্দ্রের নাম হচ্ছে আলমগীরপুর। এই আলমগীরপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। আর হরপ্পা সভ্যতার পশ্চিম দিকের কেন্দ্রের নাম কি? এটা হচ্ছে সুতকা জেন্দর। এই সুতকা জেন্দর কোথায় অবস্থিত? দক্ষিণ বালুচিস্তান। খুব ভালো করে মনে রাখবে। তার মধ্যে হ্যাঁ, পিডিএফ অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করবো, কোনো অসুবিধা। ওকে, এবার যে বিষয়টা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে বিষয়টা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই যে সুতকা জেন্দার, এই সুতকা জেন্দার বেসিক্যালি কোন নদীর তীরে অবস্থিত? দস্ত, এটা পরীক্ষায় দেয়। সুতকা জেন্দার কোন নদীর তীরে অবস্থিত? দস্ত নদীর তীরে অবস্থিত। সুতকা জেন্দার কোন নদীর তীরে অবস্থিত? দস্ত নদীর তীরে সুতকা জেন্দার অবস্থিত। তার মানে ভাবো, হরপ্পা সভ্যতার দক্ষিণতম কেন্দ্রের নাম হচ্ছে বালুচিস্তান, যেটা আজকের পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে। এই সরি, তোমার পশ্চিম দিকের কেন্দ্রের নাম হচ্ছে সুতকা জেন্দার, যেটা আজকের বালুচিস্তানে পড়ছে, যেটা আজকের পাকিস্তানের মধ্যে পড়ছে। পূর্ব দিকের হচ্ছে আলমগীরপুর, উত্তর দিকের কেন্দ্র নাম হচ্ছে মান্ডা জম্মু কাশ্মীর, আর দক্ষিণ হচ্ছে মহারাষ্ট্র, ঠিক। দস্ত পৃথা, বানানটা হচ্ছে দ তালব্যস্য ত, দস্ত নদী, দ তালব্যস্য ত, দস্ত নদী, ঠিক আছে। দ তালব্যস্য ত, দস্ত, ঠিক আছে, বেশ। এবার আমরা কি দেখে নেব? এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এই প্রশ্নটা পরীক্ষায় ঘুরিয়ে দেয়। প্রশ্নটা এইভাবে দেয়, প্রাচীন ভারতে প্রথম নগর সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? তোমরা সবাই উত্তর করতে পারো। প্রাচীন ভারতে প্রথম নগর সভ্যতা গড়ে উঠেছিল হরপ্পা, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস। এবার যে বিষয়টা কথা বলবো, হরপ্পানদের নগর পরিকল্পনা। হরপ্পানদের নগর পরিকল্পনার দুটো ভাগ ছিল, দেখো আমার পিপিটিতে একদম সুন্দর করে দেওয়া আছে। এই যে একটা ভাগ কি, একটা ভাগ হচ্ছে সিটাডেল, এবং আরেকটা ভাগ কি, নিম্ন শহর বা লোয়ার।
সিটাডেল মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? সিটাডেল মানে হচ্ছে সেই অঞ্চল যেখানে উঁচু দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল। কি বললাম বুঝতে পারলি? সেটা সিটাডেল। আর নিম্ন শহর আই মিন লোয়ার টাউন। আচ্ছা, নিম্ন শহর যেখানে ঘরগুলো বস্তির মতো করেছিল, দরজাগুলো রাস্তার দিকে ছিল এবং ঘরগুলো অপ্রশস্ত ছিল, আই মিন সংকীর্ণ ছিল। তোমরাই বলো তো, এই ছোট ছোট ঘরে কারা বাস করে? খুবই মতো ঘরগুলো, যারা শ্রমিক শ্রেণীর মানুষ। তাহলে পুরো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় আমরা দু ধরনের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিটাডেল মানে উঁচু দেওয়ালযুক্ত পরিবেষ্টিত জায়গা, এবং আরেকটা হচ্ছে লোয়ার টাউন বা আমরা যেটাকে বলে থাকি নিম্ন শহর। আচ্ছা বলছি, সবার কি সমস্যা হচ্ছে? আরেকবার আমি জানতে চাইছি, তোমরা যারা ক্লাসে রয়েছে এই মুহূর্তে, বাকি যারা রয়েছে, সবার সমস্যা হচ্ছে? সবার সবার একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো তো। সবার সবার সমস্যা হচ্ছে? আচ্ছা, সৌরভ লিখেছে ম্যানেজেবল। এটা কিছু লোকজন লিখছে না সমস্যা হচ্ছে না। না স্যার, তো বহু লোকজন লিখেছে না সমস্যা হচ্ছে না, তো বহু লোকজন ছেলে মেয়ে লিখেছে। অল ক্লিয়ার স্যার লিখেছো। হুম, না লিখছো তো অনেক লোকজন তো লিখছো না স্যার। না ভালোই তো হচ্ছে, না সমস্যা হচ্ছে, তো মৌসুমি লিখেছে সমস্যা হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, অল ওকে। এই তো মনিরুজ্জামান লিখেছে অল ওকে, সমস্যা হচ্ছে না, এই তো লিখেছো তোমরা, শোনা যাচ্ছে, বলো। ঠিক আছে, নেট প্রবলেম, ক্লাস ঠিকঠাক শোনা যাচ্ছে। বেশ। না স্যার, সাবি নাম্বার লিখেছে না স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো যে বিষয়টা বলছিলাম, তাহলে এটা হচ্ছে হরপ্পানদের আমরা দেখলাম নগর পরিকল্পনা বেসিক রূপ। টোটাল হরপ্পা সভ্যতায় যত কেন্দ্র আছে না, সমস্ত কেন্দ্রতে আমরা এই ধরনের এই দুটো করে এই 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 বিভাজনটা দেখতে পাই, সিটাডেল আর লোয়ার। এবার শোনো, ব্যতিক্রম কি নেই? ব্যতিক্রম আছে। হরপ্পা সভ্যতার দুটো কেন্দ্রের আমি নাম বলবো, খাতায় লিখে রেখে দাও। তার মধ্যে একটা কেন্দ্রের নাম আমার পিপিটিতে দেওয়া রয়েছে, ধোলাভিরা। খুব ভালো করে মনে রাখবে, এই ধোলাভিরা এটা আমাদের গুজরাটে অবস্থিত। ধোলাভিরা হচ্ছে সেই হরপ্পান শহর যেখানে আমরা তিনটে ভাগ দেখতে পাচ্ছি। ধোলাভিরা যদি বাদ দাও, ধোলাভিরা বাদ দিলে সমস্ত হরপ্পান যে কেন্দ্রগুলো রয়েছে সেই হরপ্পান কেন্দ্রগুলো দুটো করে পাবে। সিটাডেল যেটাকে আপার টাউন উঁচু শহর বলা হচ্ছে, লোয়ার টাউন মানে নিম্ন শহর। ধোলাভিরা হচ্ছে একমাত্র শহর যে শহরটা তিনটে ভাগে বিভক্ত, অর্থাৎ সিটাডেল রয়েছে, লোয়ার টাউনও রয়েছে, মাঝখানে রয়েছে একটা শহর যেটাকে বলা হয় মিডল সিটি। খুব ইজি জিনিস মনে রাখবে। ধোলাভিরার পাশে আরেকটা কেন্দ্রের আমি তোমাদের নাম বলবো, আর সেই কেন্দ্রটার নাম হচ্ছে চানহুদাড়ো। প্লিজ খাতায় সবাই লিখে রেখে দাও, চানহুদাড়ো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে চানহুদাড়ো বলে যে কেন্দ্রটা রয়েছে হরপ্পা সভ্যতার, এই চানহুদাড়ো কেন্দ্রটা কেন ইম্পর্টেন্ট জানো? এই চানহুদাড়ো হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র মাই ডিয়ার স্টুডেন্টস যেখানে কোনো সিটাডেল নেই। পরীক্ষায় প্রশ্ন দেয়, হরপ্পা সভ্যতার যে কেন্দ্রে কোনো সিটাডেল পাওয়া যায়নি সেই কেন্দ্রের নাম। হরপ্পা সভ্যতার যে কেন্দ্রে কোনো সিটাডেল পাওয়া যায়নি সেই কেন্দ্রের নাম হচ্ছে চানহুদাড়ো। খেয়াল থাকবে। এবার আমরা চলে যাব, এখান থেকে হরপ্পা সভ্যতার কয়েকটা, খুব বেশি না, কয়েকটা গুরুত্বপূর্ণ আমি কেন্দ্রের নাম দিয়েছি, যে কেন্দ্রগুলো তোমরা একটু পারলে মনে রাখবে। তার মধ্যে হলো হরপ্পা। এই হরপ্পা কেন্দ্রটা কোথায় অবস্থিত? পাকিস্তানের পাঞ্জাবে। কোন নদীর তীরে? হরপ্পা কেন্দ্রটা রাভি নদীর তীরে অবস্থিত। আমি পাশে লিখে দিলাম, এবং এই যে আমি লিখে দিচ্ছি আমার এই লেখা সমেত পিপিটিটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট যেটা বলবো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এটা আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আমরা আগেই বলেছি। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। এইগুলো বেসিক এই প্রশ্ন থাকে যে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত। ঠিক, বেশ। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি হরপ্পা সভ্যতার আরেকটা কেন্দ্র, এই যে রোপার। এই রোপারটা তোমরা কেন মনে রাখবে জানো? এই রোপারটা সম্পর্কে তোমরা মনে রাখবে যে ভারতবর্ষে স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্র, আমি লিখে দিলাম, স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্র নাম হচ্ছে রোপার। খেয়াল থাকবে, স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্র নাম হচ্ছে রোপার। কি আর সবার কাছে মাই ডিয়ার স্টুডেন্টস? স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্রের নাম কি? এর রোপার কোথায় বসতে? পাঞ্জাব। চলে আসো কালীবঙ্গান। কালীবঙ্গান দিয়ে কি মনে রাখবে? কালীবঙ্গান হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র আমরা কি পেয়েছি, যেখানে একটা
কৃষি ক্ষেত্র পেয়েছি। পাতা লিখে রেখে দাও। কালীবঙ্গান হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র যেখান থেকে আমরা কি পেয়েছি, যেখান থেকে আমরা কৃষি ক্ষেত্র পেয়েছি, এবং সেই কৃষি ক্ষেত্রে আমরা কি পেয়েছি, লাঙ্গলের দাগ পেয়েছি। সেই কৃষি ক্ষেত্রে আমরা কি পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস, লাঙ্গলের দাগ পেয়েছি। খাতায় লিখে রেখে দাও। লাঙ্গল পাইনি কিন্তু। তাহলে তোমরা বলতে পারো স্যার আমরা আমরা হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে স্যার আমরা লাঙ্গল পেয়েছি? খাতায় লিখে রেখে দাও। এইবারে এসএলএসটি পরীক্ষায় প্রশ্নটা দিয়েছিল বানাওয়ালিতে। এই যে বানাওয়ালি বলে যে কেন্দ্রটা রয়েছে, বানাওয়ালি, এই বানাওয়ালি কেন্দ্র, এখানে আমরা কিন্তু একটা লাঙ্গল পেয়েছি, এবং সেটা কিন্তু পোড়ামাটির লাঙ্গল। খাতায় লিখে রেখে দাও। এটা কিন্তু ছেলেমেয়েরা খুব ভুল করে। না, রোপার সবচেয়ে বড় কেন্দ্র নয় অর্ণব, আমি কোনটা সবচেয়ে বড় কেন্দ্র সেটাও বলে দেবো, চাপ নিও। তাহলে তোমরা কি মনে রাখবে? তোমরা মনে রাখবে এটাই যে বানাওয়ালি হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র যেখানে আমরা কিন্তু একটা পোড়ামাটির তৈরি লাঙ্গল পেয়েছি। আর কালীবঙ্গানে কিন্তু কোনো লাঙ্গল পাইনি, কৃষি ক্ষেত্র পেয়েছি, এবং সেখানে লাঙ্গলের দাগ পেয়েছি। হরপ্পা সভ্যতার আরেকটা কেন্দ্র হচ্ছে লোথাল। এই যে দেখো আমার পিপিটিতে দেওয়া আছে লোথাল। লোথাল কেন ইম্পর্টেন্ট? লোথাল ছিল হরপ্পা সভ্যতার কি শহর? বন্দর শহর। খুব ভালো করে মনে রাখবে। লোথাল থেকে একটা জিনিসই মনে রাখবে, হরপ্পা সভ্যতার যে কেন্দ্রে আমরা বন্দর পেয়েছি, সমুদ্র বন্দর, সেটা লোথাল পেয়েছি। সুরকোটাটা এই যে রয়েছে, সুরকোটাটা, সুরকোটাটা কেন ইম্পর্টেন্ট মনে রাখবে? সুরকোটাটা, আচ্ছা আমি আরেকবার বলছি, লোথাল, তুহিনা, লোথাল হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র যেখানে আমরা একটা সমুদ্র বন্দর পেয়েছি। এই সমুদ্র বন্দর, এই লোথালের সমুদ্র বন্দর হয়ে জাহাজগুলো, হরপ্পানদের জাহাজগুলো মেসোপটেমিয়ান বা মিশরীয় বা ব্যাবিলন সভ্যতার উদ্দেশ্যে রওনা দিল। কি বলে বুঝতে পেরেছো? একদম ঠিক বলেছো। রোকেয়া, সেটা হচ্ছে বানাওয়ালি হরিয়ানাতে অবস্থিত, এবং হরিয়ানার যে নদীর তীরে, সেই নদীটা হচ্ছে রঙ্গই নদী। সুরকোটাডা, সুরকোটাডা কেন ইম্পর্টেন্ট স্যার? সুরকোটাটা ইম্পর্টেন্ট এই কারণে, হরপ্পা সভ্যতার এই সুরকোটাটাতে আমরা ঘোড়ার হাড় পেয়েছি। এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বলে রাখি, হরপ্পানরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না, কিন্তু ঘোড়ার হাড় পাওয়া গেছে কেন্দ্রটা, সেটা সুরকোটা। খেয়াল থাকবে। আর কালীবঙ্গানে কি পেয়ে জানো? কালীবঙ্গানে পেয়েছি উটের হাড়। কালীবঙ্গানে পেয়েছি উটের হাড়। এই উটের হাড় আমরা পেয়েছি কিন্তু কালী, তাহলে কালীবঙ্গানে পেয়েছি উটের হাড়, আর সুরকোটাতে পেয়েছি কিন্তু ঘোড়া। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এবার আমরা চলে যাব যেটাই, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড়। খুব ভালো করে মনে রাখবে, হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র নাম হচ্ছে রাখিগাড়ি। এই যে এই যে এই যে আমার পিপিটিতে আছে, মার্ক করে দিলাম, পাশে আমি লিখে দিলাম সবচেয়ে বড় কেন্দ্র। তাহলে সবচেয়ে বড় কেন্দ্র নাম কি? না, সবচেয়ে বড় কেন্দ্রের নাম হচ্ছে কিন্তু রাখিগাড়ি। হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্রের নাম কি বললাম? রাখিগড়ি। অরিজিৎ, কালীবঙ্গানে পাওয়া গেছে ক্যামেল, উটের হাড় ভাই, উট। আর সুরকোটায় পাওয়া গেছে ভাই ঘোড়ার হাড়। ঠিক আছে ভাই, রাইট? দ্বিতীয় যেটা বললাম রাখিগড়ি, এটা হচ্ছে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র, যেটা আমাদের হরিয়ানাতে রয়েছে। ঠিক তো? এই তো হচ্ছে হরপ্পা সভ্যতা। এই কয়েকটা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখবে। তার মধ্যে হরপ্পা কোন নদীর তীরে, মহেঞ্জোদারো কোন নদীর তীরে, সবচেয়ে বড় হরপ্পান কেন্দ্রের নাম কি, কোথায় কোন কেন্দ্রতে আমরা বন্দর পেয়েছি, কোন হরপ্পান কেন্দ্রটা তোমার হচ্ছে যে আমরা উটের হাড় পেয়েছি, কোথায় আমরা ঘোড়ার হাড় পেয়েছি, এগুলো বুঝতে পেরেছো? বা কোন হরপ্পান কেন্দ্রে কোনো সিটাডেল নেই। ঠিক আছে না? আবিষ্কারের সাল একদম মনে রাখা, শুধু হরপ্পা মহেঞ্জোদারোকে আবিষ্কার করেছে এটা মনে রাখলে চলে। বাকি এগুলো থেকে আবিষ্কারগুলো আমি দিয়েছি ইচ্ছে করে, কিন্তু ইউ ডোন্ট নিড টু রিড আউট অল দিস থিংস। পড়ার দরকার নেই, একদম দরকার নেই। তোমরা স্রেফ কোন কোন কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন কেন্দ্রে কি পাওয়া গেছে, মোস্ট ইম্পর্টেন্ট কেন্দ্র, এটাই মনে রাখবে। হরপ্পার পর আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে আমরা চলে যাব, এখানে চাষবাস দেওয়া আছে, দরকার নেই। ঠিক আছে, দরকার নেই। জাস্ট একটা জিনিস মনে রাখবে, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে হরপ্পানদের যদি জিজ্ঞাসা করে তোমাদেরকে যে হরপ্পানদের প্রধান জীবিকা কি ছিল, ঠিক আছে, যদি জিজ্ঞাসা করে যে হরপ্পানদের জীবিকা কি ছিল, তো একটা জিনিস মনে রাখবে, হরপ্পানদের প্রধান জীবিকা ছিল কিন্তু কৃষিকাজ। এটা আমি বলে দিই, এটা এক লাইনে প্রশ্ন আকারে দিতে পারে। হরপ্পানদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। কি বললাম বুঝতে পারছো? তারা মানে কৃষিকাজ ছিল তাদের প্রধান জীবিকা। তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে পশুপালন, আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু বাণিজ্য। তো কৃষিকাজ, পশুপালন ও বাণিজ্য, বাণিজ্যটা কিন্তু সেকেন্ডারি ছিল, কিন্তু হরপ্পানদের প্রধান জীবিকা ছিল ভাই কৃষিকাজ এবং পশু। এটা মনে রাখবে। হরপ্পানদের শিলমোহর, খুব ইন্টারেস্টিং জায়গা। হরপ্পানদের শিলমোহর থেকে দুটো জিনিস তোমরা খালি মনে রাখবে, দুটো জিনিস। প্রথম জিনিসটা বলে দিই, হরপ্পানদের শিলমোহরের যে লেখমালা, মানে অ্যাকচুয়ালি হরপ্পানদের শিলমোহরটা কোন ভাষায় লেখা, এটা আমরা কেউ জানি। কেন জানি না? কারণ আমরা এখন অব্দি পাঠোদ্ধার করতে পারি। হরপ্পানদের শিলমোহরটাকে বলা হয় কি? বলা হয়, দেখো আমার পিপিটিতে দেওয়া আছে, পিক্টোগ্রাফিক। এই যে পিক্টোগ্রাফিক বা লোগোসিলেবিক, ব্যাপারটা কি আমি তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো, পিক্টোগ্রাফিক মানে কি? পিকচার। দেখো হরপ্পানদের শিলমোহর দেখতে পাচ্ছ, ছবির ব্যবহার, এটা হলো পিক্টোগ্রাফি। ঠিক। আর লোগোসিলেবিক মানে কি? এখানে
দেখো বেসিক্যালি কিছু সিলেবেল মানে কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে, এই শব্দগুলোই এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ শিলমোহরে, এই শব্দগুলোই না বেসিক্যালি বলা যেতে পারে কোনো সুনির্দিষ্ট একটা অর্থ, গভীর অর্থ বহন করছে। এবং তোমাদেরকে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট হরপ্পানদের লেখমালাতে যে প্রাণীটার ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে সেই প্রাণীটার নাম হচ্ছে কিন্তু বুল, হাম্প বুল। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, কুঞ্জ যুক্ত ষাঁড়, এই কুঞ্জ যুক্ত ষাঁড়, এই কুঞ্জ যুক্ত ষাঁড় যেটা, এর এই প্রাণীটার ব্যবহার আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি হরপ্পানদের কিন্তু সিলে। ঠিক আছে, চলে আসো এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তোমার হরপ্পানদের ধর্মীয় বিশ্বাস। দেখো হরপ্পানদের ধর্মীয় বিশ্বাস থেকে দুটো জিনিস মনে রাখবে, হরপ্পা সভ্যতা ছিল পুরোপুরি মাতৃতান্ত্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতা কি ছিল? হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। পিওরলি আমরা বলতে পারি এই হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। খুব ভালো করে মনে রাখবে, মাতৃতান্ত্রিক। কেন হরপ্পান সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক মাই ডিয়ার স্টুডেন্ট? কারণ আমরা হরপ্পা সভ্যতায় যে সমস্ত মৃৎপাত্রগুলো পেয়েছি, ঠিক আছে, আমরা হরপ্পা সভ্যতায় যে সমস্ত মৃৎপাত্রগুলো পেয়েছি, ঠিক আছে, আচ্ছা তোমাদের আবারও প্রবলেম দেখা যাচ্ছে, না? তাহলে কি করবো আজকে? শোনো, আমি তাহলে আজকের সেশনটা, ঠিক আছে, আমি আজকে দেখো আমি তো বললাম আমার তো মাঝে মাঝে নেটটা না, হরপ্পানবাসীরা ঘোরা ব্যাপার জানতো না, আমি তাকেই বলেছি পিঙ্কি। তোমাদের যখন ম্যাক্সিমাম লোকজনেরই খুব সমস্যা হচ্ছে, তাহলে আমার কি করা উচিত? হ্যাঁ, তোমাদের কি সবার সমস্যা হচ্ছে? মানে অনেক ছেলে মেয়ে তো লিখছো যে না কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিক আছে, আবার কিছু লোকজন ছেলে মেয়ে লিখছো প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আমি একটা কাজ করছি, তাহলে আমি আজকের সেশনটা এই 15 মিনিট এখানে থামিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি 15 মিনিট এখানে থামিয়ে দিচ্ছি। আমার আগামীকাল তোমাদের সঙ্গে আরেকটা প্রাচীন ভারতীয় ইতিহাসের উপর ক্লাস আছে, মানে নেক্সট যে ক্লাসটা আছে, নেক্সট ক্লাসটা বোধহয় পেডাগোজির উপর আছে, কালকের ক্লাস। ঠিক আছে, পেডাগোজির উপর কালকের ক্লাসটা শোনো, আমি বলে দিই, একটু একটু শুনে নাও, একটু শুনে নাও আমার কথাটা শুনে নাও। কালকের পেডাগোজি, আমার কথাটা শুনে নাও, তারপর তোমরা কমেন্ট। কালকের পেডাগোজির ক্লাসটা আমি নর্মাল করিয়ে দিচ্ছি। আমার পরশুদিন তোমাদের সঙ্গে, এই তো তোমরা কমেন্ট করে যাচ্ছ, তোমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমি কি বলতে শোনো আগে একটু, তারপর তোমরা বলবে। তো আমার এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সঙ্গে বৃহস্পতিবার দিন একটা সেশন আছে। এক সেকেন্ড ধরো, তোমরা তোমরা একটু দাঁড়াও। তো আই থিঙ্ক যে একটু হোল্ড করো, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, জাস্ট একটা মিনিট হোল্ড করো। আমি দেখে নিচ্ছি বৃহস্পতিবার দিন ক্লাসটাতে আমি একটু টেনে দেবো, মানে টেনে দেবো মানে ইতিহাসের ক্লাসের দিন আমি